স্বপ্নহীন মানুষ একজন মৃতপ্রায় মানুষের মতো। কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। আমি যেটা বলি সবসময় যে স্বপ্ন দেখতে হবে যেমন করে, স্বপ্নের তালিকা করতে হবে যেমন করে, এবং সেই তালিকার পাশে স্বপ্ন অর্জনের তারিখ লিখতে হবে, তেমনি সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে। কারণ আপনি যতক্ষণ না স্বপ্নটাকে বাস্তবায়নের পথে হাঁটানো শুরু করছেন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন কোনোদিন গন্তব্য খুঁজে পাবে না। সো অ্যাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। এবং ফাইনালি আমি যেটা সবসময় বলি যে সেই স্বপ্নের পেছনে, সেই অ্যাকশনের পেছনে, সেই শুরু করা যেটা শুরু করে দেওয়ার পর লেগে থাকতে হবে, তবে আপনি সফলতা দেখা পাবেন। সো এই যে আমরা গত প্রায় 8 বছর ধরে এক একটা ব্যাচে 90 দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদেরকে গত প্রায় 8 বছর ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে আর কেউ করছে না। এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো, কী অর্জন হলো, কতটা শিখেছে, কতটা ঘুরে দাঁড়িয়েছে এবং কতটা সফলতার পথে হাঁটতে শুরু করেছে, সেই গল্প আমরা শেয়ার করি ইউটিভি লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানে। সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তাদের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই দুজন অতিথির মধ্যে একজন এসেছেন নিবিড় চক্রবর্তী, তিনি এসেছেন শেরপুর থেকে। দুজনের গল্প আমরা শুনি সরাসরি তাদের বুক থেকেই। চলুন তাদের সাথে কথা বলি। নিবিড় চক্রবর্তী, আপনার গল্পটা একটু শুনতে চাই যে কেন মনে হলো যে আমার ব্যবসা করা দরকার? চাকরি করা যেত না, মানে চাকরি ট্রাই করেছিলেন? জি স্যার, আমি একটু তাহলে শুরু থেকে বলি। আসলে যৌথ পরিবারের সন্তান। আমার পরিবারের সদস্য ছিল 15 থেকে 16 জন। আমার বাবারা হচ্ছে 5 ভাই 2 বোন। আমার বাবার 5 ভাই 2 বোন, আমরা সব কিছু মিলে 16 জন মানুষ। তা আমরা হচ্ছে 3 ভাই, আমি সবার ছোট। তো সবচেয়ে একটা দুঃখের বিষয়, যখন আমি জন্মগ্রহণ করি তার 3 মাস পরে আমার বাঁচার কথা ছিল না। আমার রক্তজনিত বড় ধরনের সমস্যা ছিল। তারপর অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক চিকিৎসা করার পরে উপরওয়ালার রহমতে, উপরওয়ালার আশীর্বাদে বা দোয়ায় এক ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ হই। মানে আল্লাহর উপরওয়ালার রহমতে বা ঈশ্বরের দোয়াতে, আশীর্বাদে আমি বেঁচে যাই। আমি হওয়ার 3 মাস পরে আমার এরকম সমস্যা হয়েছিল বড় ধরনের। তো যাই হোক, সে আমলে অনেক অভাব অনটনের সংসার। মা হচ্ছে ঘরের বড় এবং কি বাবা হচ্ছে আমার পরিবারের বড়। আমার বাবা এবং মা অক্লান্ত পরিশ্রম করছেন, যা বলে বোঝানোর মতো ক্ষমতা নাই। তা আমি এক সময় মার বুকে দুধ পেতাম না, এবং কি গরুর দুধ যা খাবো সেটাও পেতাম না। ঠিক মতো মাকে কাছেই পেতাম না। রাত 2টা নাই, 3টা নাই বা 1:30টা নাই, মা রান্না করে বসে থাকতো। এক এক সময় এক একজন খেতে আসতো। তা আমি একা একা ঘুমিয়ে পড়তাম, কখন বলতেও পারতাম না। না খেয়ে বুকের দুধ ঠিক মতো পাইনি, গরুর দুধ ঠিক মতো পাইনি সংসারের অভাব অনটনের কারণে। এবং কি আমার মনে পড়ে ওই সময়টা আমি কাঁচের বোতল, লাল শিশির কাঁচের বোতল ছিল ওই আমলের, তো কাঁচের বোতলের মধ্যে জল ভরে, গুড় আর ওই জল ভরে আমি একাই ঝাঁকিয়ে ওই বাট ছিল যে লাগিয়ে কখন জানি খেয়ে ঘুমিয়ে যেতাম, বলতে পারতাম না। তো যাই হোক, এভাবে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, বড় হলাম। এভাবে অপবন্টন আর অন্য সবাই যেভাবে পায়, মানে শৈশবকালে জিনিসপত্র, খেলনা বা টাকা পয়সা বা টিফিন, ওরকম কোনো কিছু পাইনি আমি ওই অভাব অনটনের কারণে। বাবা সারাদিন খেত খামার কাজ করছেন এবং কি ব্যবসা করছেন, আর মা সারাদিন সংসারে পরিশ্রম করছেন। তো যাই হোক, এভাবে বেড়ে ওঠা, এত কষ্টের মাঝেও 3 ভাই আমরা, আমি সবার ছোট। তারপর প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, প্রাইমারি স্কুল পার করলাম। আমি খুব দুরন্ত ছিলাম, ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম, এবং কি মিশতে ভালোবাসতাম, মানুষের সাথে মিশতে ভালোবাসতাম। মজার ছলে হোক আর যেভাবে হোক মানুষের সাথে কথা বলতে ভালোবাসতাম। আর যখন থেকে আমার বুঝবান হইলো, আমার নিজের প্রতি একটা নিজের বুঝবান অর্জন করতে লাগলাম, তো তখন থেকে আমার একটা টেন্ডেন্সি কাজ করতো কি, আমার মাথায় যে জিনিসটা ঢুকতো সেই জিনিসটার শেষটা আমি দেখে থাকতাম।
যে শেষে কি আছে, আমি পারবো কি পারবো না, এই জিনিসটা আমি বুঝমান হওয়ার পর মানে প্রাইমারি স্কুলে হওয়ার পরে আমি এটা নিজে নিজে উপলব্ধি করতাম সবসময়। যে কোনো জিনিস, বেশিরভাগ পজিটিভ বিষয়ই, আমি নেগেটিভ কাজ আমার জীবনে মনে হয় না করছি, হয়তো বা ভুলবশত করতেও পারি, কিন্তু পজিটিভ যে জিনিসগুলো আমার মাথায় লাগছে, এই জিনিসটার কি শেষটা কি সেটা আমি দেখে ছাড়ছি। তো সেটার উদাহরণ একটু বলি সংক্ষেপে। আমি ক্লাস 6-এ উঠলাম, 6-7 ওঠার পরে দেখলাম ওই সংসার অভাব অনটন আছেই, তো মাকেও ঠিকমতো কাছে পাই না, বাবা তো সারাদিন ব্যস্তই থাকেন। তো চিন্তা করলাম আমার তো অভাব অনটনের সংসার, তা আমার একটা কিছু করতে হবে। ক্লাস 6-7 থেকেই তে আমি মোটামুটি বড় হচ্ছি, আর সংসার থেকে টাকা পয়সা ওরকমভাবে পাই না বা পাচ্ছি না বা পাবো না, বা ডিপেন্ড করা ঠিক হবে কি না, বাবার উপরে ডিপেন্ড করা ঠিক হবে কি না। ওই ক্লাস 7 বা 6-এ যখন পড়ি তখন থেকে আমার এই চিন্তা যে বাবার উপরে আমি ডিপেন্ড করবো না, নিজে নিজে একটা কিছু করবো। তো কী করবো, তখন চিন্তা করলাম গ্রামের যে পোলাপান আছে, ছেলে মেয়ে বাচ্চারা আছে, এদেরকে পড়াবো, টিউশনি পড়াবো। জি, তো ক্লাস 6-7 থেকে আমি টিউশনি পড়ানো শুরু করলাম। এইভাবে মোটামুটি আমি ক্লাস 9 পর্যন্ত গেলাম। 9 পর্যন্ত যাওয়ার পরে এর মধ্যে অনেক কিছু হয়েছে, ওগুলো নাই বললাম। তো 9 পর্যন্ত যাওয়ার পরে স্যার যখন আমি রেজিস্ট্রেশন করব, তখন আমার সাথে এক বন্ধু ছিল, তো বললো যে বন্ধু তুই সায়েন্স নিস না। আমি বললাম কেন? রেজিস্ট্রেশন করার আগ মুহূর্তে কয় তুই সায়েন্স নিস না, আমি আর্টস নেব, তুই সায়েন্স পারবি না। হ্যাঁ, আমি আর্টস নেব, তুই তো আমার এক বেঞ্চ আগে, তুই আমি দেখে দেখে এরকম করবো, লেখাপড়া করবো আর কি। যাই হোক, তে এক স্যারও বললো, মানে ওই এক স্যারকে বলছে যে স্যার অপুকে, আমার ডাকলাম অপু, নিবি চক্রবর্তী অপু, যে ওকে সায়েন্স নিতে না বলি, তাহলে আমরা দুজন একসাথে আর্টস নিয়ে পড়বো, ওটা দেখে দেখেই করবে, আবার আমারটা দেখে দেখে মানে লিখবে আর কি। আমি তো বুঝতে পারছি। আমি বললাম না, আমি সায়েন্সই নিব। পরে ওই যে সে স্যার বললাম হাই স্কুলের, ওই স্যার আমাকে বললেন বাবু, আমাকে খুব আদর করতো আর কি। প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে, কলেজ লাইফে সবাই আমার আদর করতো, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধব, টিচার ম্যাডাম সবাই আমার খুব আদর করতো, খুব আমি মিশতে ভালোবাসতাম মানুষের সাথে। টিচার বড় গুণ আমার, আমি মনে করি। তো স্যার বললো বাবু, পিঠে হাত দিয়ে বললো বাবু তুই এক কাজ কর, তুই সায়েন্স নিস না, তুই সায়েন্স পারবি না, তুই আর্টস নে। আমি না স্যার, আমি সায়েন্সই নিব এবং কি সায়েন্স নিয়েই পাস করব, পাস করে আপনাকে দেন দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ। আপনার লোকে কেন আপনার স্যার আমার সায়েন্স না করতেছেন? কয় না, সায়েন্স মনে হয় তুই পারবি না। আমি স্যার, আমি আপনাকে পেরে দেখাবো। মানে বড় ধরনের চ্যালেঞ্জ আমি যদি বলতে চাই, তাহলে ক্লাস 9-এর থেকে রেজিস্ট্রেশন করা থেকে শুরু। সায়েন্সই পড়লেন? জি, সায়েন্সই নিছি এবং কি সায়েন্স নিয়ে উপলার রহমতে আমি পাস করছি। আমি যেদিন পাস করছি স্যার, আমি সেদিন সকালবেলা আমি বাবা যেদিন রেজাল্ট পাইছি, বাবাকে বলছি বাবা তুমি স্যারকে দেখায় নিয়ে আসো, তুমি যাবা, আমি যাবো না, তুমি দেখায় নিয়ে আসবা। তো বাবা কী করছে, আবার সেই রেজাল্ট নিয়ে স্যারের কাছে গেছে, ঘুম থেকে স্যারকে ডাকে তুলছে। স্যার দেখে অবাক। আমি এ পাইছিলাম আর কি, পাইছিলাম এ গ্রেড পাইছিলাম। তো স্যার দেখে অবাক। পরে স্যার আমার কাছে দেখা করছে, উনি নিজে দেখা করছে। যাই হোক, তোর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো, তুই বহুদূর আগাইতে পারবি, তোর মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে। তো যাই হোক, এভাবে পড়লাম। পড়ার পরে ওই যে টিউশনি কিন্তু করাই যাচ্ছি, এসএসসি পাস করলাম, তারপরে ইন্টার ভর্তি হবো। এই ফাঁকে এসএসসি যে পাস করলাম স্যার, তারপরে কম্পিউটার শেখা শুরু করলাম। আমার এই 2-3 মাস বা 6 মাস যাই হোক, আমি বসে থাকবো না। মানে যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, জি শেরপুরে প্রশিক্ষণ কেন্দ্রে, আমাদের বাজারেই, টিনের বাজারেই প্রশিক্ষণ কেন্দ্রে আমি শেখা শুরু করলাম কম্পিউটার। যে এই সময়টা আমার গ্যাপ দেওয়া ঠিক হবে না, ওইটা আমার টেন্ডেন্সি একটাই, যে সময় লস করা যাবে না। রাইট, ঠিক আছে। তো আমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কম্পিউটার শিখলাম। কম্পিউটার শেখার পর আবার চিন্তা করলাম আমি কলেজে ভর্তি হয়েছি, আমার আরও পাশাপাশি কিছু করতে হবে। কি করতে হবে? ইনকাম করতে হবে, এখন থেকে একটা ইনকামের ব্যবস্থা করতে হবে। ওই একটা ধান্দা আমার মাথায় ঘুরপাক খেত। তাই আমার কাকার আবার স্টুডিও ছিল, ছোটো কাকার। তো উনি বললেন যে তুমি তো কম্পিউটার শিখছো এবং কি শেরপুরে ভর্তি হয়েছো কলেজে, তুমি তাহলে কাজ করো, আমার দোকানে থাকো, তোমার কম্পিউটার চর্চাটা থাকবে, স্টুডিওর ছবির কাজটাও শিখতে পারবা, তোমার পকেট খরচা যত টাকা লাগবে সেটাও তুমি আমার থেকে নিতে পারবা। তো দেখলাম যে সংসার অভাব অনটন। তখন আবার তার 1 বছর আগে আমরা আলাদা হই, মানে বাবা যার মতো সেবার আলাদা করে দেয়। তো স্যার আমি কাকার কথা মতো কাকার দোকানে শুরু করলাম এবং কি পাশাপাশি টিউশনি করলাম। কাকার দোকান থেকে পকেট খরচা টাকা নিতাম যখন তা লাগতো আর কি, কাকাকে বলে নিতাম বা কাকা নিজেও দিত। তো যাই হোক, এইভাবে করতে থাকলাম। এইভাবে করতে থাকতে আমি ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে আমার চিন্তা হইলো, না এইভাবে আর কতদিন, মানে স্টেপ বাই স্টেপ আমার মাথার মধ্যে শুধু টেন্ডেন্সি একটাই, চিন্তাধারা একটাই, যে এইভাবে আর কতদিন,
এই কাকার থেকে 50 টাকা 100 টাকা বা 200 টাকা নিয়ে দৈনিক চলা বা টিউশনি করায় 2000 5000 6000 টাকা কামাই করা, এইভাবে তো আমার ভবিষ্যৎ হইতে পারে না। আমার ভবিষ্যৎ কি? আমার মনের মধ্যে ঘুর পাক খাইতো, মাথার মধ্যে শুধু নড়া দিত যে আমার তাহলে ভবিষ্যৎ কি, আমার তো এগুলো দিয়ে চলবে না, বড় কিছু করতে হবে। তো বড় কিছু করতে গেলে আমার তো বাবা টাকা পয়সা নাই, আমার বাবা তো কোনো সরকারি চাকরি দিতে পারবে না, মামা চাচাও নাই, আমার লাখ লাখ টাকাও নাই আমার বাবার, আমার নিজের ওরকম কিছু নাই। 3 ভাই অনেক কষ্ট বড় হয়েছি, অভাবের অনটনের সংসার। তো এক সময় চিন্তা করলাম যে আমাকে তো বাড়ি থেকে বের হতে হবে, যদি বাড়ি থেকে না বের হই আমি আমার ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না, কারণ বাইরের দুনিয়া আমার চিনতে হবে। বাইরের দুনিয়া যদি চিন্তা না পারি আমি বাইরের দুনিয়া কি বিষয় এটা কখনো বুঝতে পারবো না। জি স্যার, এটাই বলতেছি। স্টুডিওতে কাজ করতাম, লেখাপড়া করতাম, আর আপনার টিউশনি করাইতাম। তো এইসব করতে করতে এক সময় চিন্তা হলো, আমাদের এলাকার একটা আঙ্কেল আছে, তো উনি তখন ছিল আর কি আর.কে পেইন্টের শেয়ার আর কি, উনি শেয়ার আমাদের এলাকায়, নাম হচ্ছে সাইদ স্যার। তো সাইদ স্যারের ভাইয়ের সাথে একটু হালকা পাতলা একদিন কথা বললাম, আঙ্কেলটাকে বললাম, আঙ্কেল আমার তো এরকম বাবার অনটনের সংসার, আমার তো একটা চাকরির দরকার। কয় তুমি কি পাস করছো? আমি ইন্টার পাস করছি, অনার্সে ভর্তি হয়েছি। ঠিক আছে, তুমি আর একটু লেখাপড়া করো। না, আমার এখনই চাকরির দরকার, আমি আর একটু লেখাপড়া করবো, সমস্যা নেই, কিন্তু চাকরিটা আমার এখন থেকেই করা দরকার। আমার অভাবনের সংসার, নিজের দায়ভার নিজে এমনি নিব, আমি বাবা ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট করতে রাজি না, কখনো হবো না। তো যাই হোক, এক পর্যায়ে উনি বললো ঠিক আছে তাহলে আমার ভাইয়ের কাছে যাইও, মানে ওই যে আঙ্কেল ওনার বড় ভাইয়ের কথা যাইতে বললেন। পরে আমি বাবাকে নিয়ে গেলাম, আমি গেলে তো আমাকে চিনবে না, যতই আমাদের এলাকা হোক না কেন। বাবাকে নিয়ে গেলাম, বাবা আমাকে চাকরি যেতে দিবে না, না তোমার এখনো চাকরি বয়স নেই, সে হাবি যাবি। পর বাবাকে বুঝায় শুনে আমি রিকোয়েস্ট করে নিয়ে গেলাম, তুমি চলো, আমি যেটা ভাবতেছি সেটা করলে ভালো হবে। যাই হোক, এক পর্যায়ে বাবাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওই আঙ্কেল বললেন যে তুমি আরও কিছু লেখাপড়া করো, মাস্টার্সটা কমপ্লিট করো, পরে চাকরি নিও। পরে আমি ওনার বিনয়ের সহিত বললাম যে দেখেন আমার এরকম খুবই খারাপ অবস্থা, আমার বাড়ি থেকে বেরোতে হবে, নিজের ডিপেন্ডেন্ট নিজেই থাকতে হবে। আমি চাকরিটা হলো পরে? জি, চাকরিটা হলো। ওই আপনার বন্যার সময় আপনার সিবি দিতে বললো HR এডমিন মুরাদ স্যার। তো ওনাকে আমি বন্যার সময় এক বুক মানে পানি, আমাদের এলাকায় ক্ষেত তো ডুবে যায়, এক বুক প্রায় পানি ভেঙে আমি রাত 11টার সময় সিবি দিলাম ওনাকে, যে HR এডমিন উনি, সিবি দিলাম, বললাম যে আমাকে কম্পিউটার দিন, কম্পিউটার ছাড়া আমি করতে পারবো না, তখন আপনার মান সম্মান থাকবে না বা আমার মান সম্মান আমি নিজে রাখতে পারবো না, আর যেটা আমার সাথে যায় না বা যাবে না সে দিয়ে না। তো যাই হোক, আল্লাহর কি উপর আল্লাহ কি রহমত, উনি আমাকে ফোন করলেন, 3 মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেল। বাবা আমাকে চাকরি দিতে দিবে না, বাবা ভাই বড় ভাই চাকরি দিতে দিবে না। তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ বুঝাই এলাম, কিছুতেই ওনারা চাকরি দিতে দেবে না আমাকে, ওনারা টাকা পর্যন্ত দিবে না। আমি যে ঢাকায় আসবো, আমার চাকরি হয়েছে নারায়ণগঞ্জ কাশপুর আর.কে পেইন্টে, কম্পিউটার সফটওয়্যারই, কাশপুর নারায়ণগঞ্জে। তো ওনারা আমার কোনো টাকাও দিবে না, যেতেও দিবে না, লেখাপড়া শেষ করে মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে তোমার চাকরি করার বয়স হয়েছে কেন, এখন এটা তো এক টাকার ধান্দা কেন। মানে আমার টেন্ডেন্সি হলো আমার নিজের থেকে এখনই কিছু করতে হবে, বড় ধরনের। বাবা ভাইয়ের তারপর গেলেন আপনি, জয়েন করলেন? জি, জয়েন করলাম, এবং কি উপরওয়ালার রহমতে আপনাদের দোয়ায় 11 বছর চাকরি করলাম। 8,000 টাকা বেতনে শুরু করছি। 8,000। ও আমার বাবা ভাই টাকা দেয়নি, আমার ওই যে টিউশনি করে কাকার কাছ থেকে টাকা নিতাম, এগুলো করে আমার 15,000 টাকা জমা ছিল। সেই জমা টাকা আমি ব্যাংকের থেকে উঠায়ে আরেক লোকের, আমাদের বাজারেরই আঙ্কেলটাকে, ওনাকে নিয়ে ঢাকায় আসলাম। উনি আমাকে ঢাকায় নিয়ে আসলাম, আমি তো ঢাকা শহর চিনতাম না। আমার মানে অ্যাকাউন্টে টাকা নিয়ে আমি কিন্তু আসলাম, আমার কিন্তু বাবা ভাই টাকা দেয়নি। ওই যে চাকরি করতে দিবেন আমাকে, তুমি লেখাপড়া শেষ করো, মাস্টার্স কমপ্লিট করো। 8,000 টাকা দিয়ে আপনি শুরু করলেন, 11 বছর চাকরি করলেন, পরে শেষ 11 বছর পরে বেতন কত হয়েছিল? জি স্যার, 11 বছর পরে বেতন পেয়েছি 40,000, 42,000। তো ভালো তো। আপনি ব্যবসা করার চিন্তা মাথায় আসলো কেন? এই তো স্যার, এটাই বলতেছি। এখন আমরা তো 3 ভাই, মেজো ভাই আর আমি চাকরি করতাম, পেইন্ট মার্কেটে চাকরি করতাম। তো আমাদের আবার আর.কে পেইন্ট হ্যান্ডওভার হয়ে নেরোলাক হয়ে গেল। তো মানে 6 বছর করছি আর.কেতে, আর 5 বছর করছি নেরোলাক পেইন্ট, জাপানি কোম্পানি নেরোলাক পেইন্ট। তো যাই হোক, প্রমোশনও হলো, বেতনও বাড়লো, লাস্ট পর্যন্ত 42,000 টাকা বেতন পাইলাম, আপনার 40,000 টাকা বেতন পেলাম। তো আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের বাবা, আমার বাবার ব্যবসা বয়স 50 বছর। আমার বাবা ওই বাজারে প্রথম ব্যবসায়ী, ভাই গার্মেন্টস অ্যান্ড শুজ স্টোর, ট্রেনের মধ্যবাজার, ঝিনাইদহ জেলা, শেরপুর। আমার বাবার ব্যবসার বয়স 50 বছর। বাবা ওই আলাদা হওয়ার পরে, যৌথ ফ্যামিলি আলাদা হওয়ার পরে আপনার বড় ভাইকে নিয়ে ব্যবসা করতেন। তো এই 3 মাস আগে, 3 বছর আগে, মানে 1.5 মাস কম 3 বছর আগে আর কি,
একদিন ঘুরতে গেছি ওয়াইফকে নিয়ে, তো এখানে ফোন আসছে বাবার, যে জনি তো মারা গেছে, মানে আমার বড় ভাই 39 বছর বয়সে উনি মারা গেছেন। ওনার ব্যবসার বয়স 23 বছর, বাবার ব্যবসার বয়স 50 বছর বর্তমান পর্যন্ত আর কি। তো বাবা বলতেছে কান্না করে জনি মারা গেছে। তো জনি মারা গেছে এটা তো ভালো লাগতেছে না। তো আমার কাকা তো বোনের নাম হচ্ছে মণি, মণি আবার মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। আমি ভাবলাম যে মণির কথা বলছে মনে হয়, জনি কেন মারা যাবে, জনির তো কিছু হয় নাই, জনি তো কোনোদিন 100 টাকার ওষুধও খায় না। বিশ্বাস হলো না। আবার ভাইকে ফোন দিল, মেজো ভাই ফোন দিচ্ছে, তাও বিশ্বাস হলো না। ওই যে কাকার স্টুডিও থাকছি ছোটো কাকা, এই কাকা ফোন দিলাম, কয় অপুকে, অপু আমি চিনি না। তখন আমার আরও ডাউট লাগলো যে কী বলে, আমাকে চিনে না। আবার ধমক দিয়ে বললাম কাকাকে, মাথা তো ঠিক নেই, কান্না করতেছি, বড় ভাই মারা গেছে শুনছি, মাথা তো ঠিক নেই, আকার ভেঙে পড়ছে। কাকাকে আবার ধমক দিয়ে বললাম, এ কাকা তুমি কি বলতেছো, আমাকে চিনো না মানে, বর্দার কী হয়েছে, বর্দা বলে মারা গেছে, কি বলে বাবা। পরে কিছুক্ষণ পরে বলে হ্যাঁ সত্যি মারা গেছে। যাই হোক, তারপর কি হলো আপনার ভাই মারা যাওয়ার পরে? জি স্যার, ভাই মারা গেলেন পরে, বাবা মা, ভাই মারা যাওয়ার পরে আমরা দুই ভাই চলে গেলাম বাড়িতে। পরে বাবা মা সিদ্ধান্ত দিল, স্যার আপনারা যে একটা কথা বলেন, দায়িত্ব কখন কার ঘাড়ে চলে আসে বা কখন কিভাবে পরিস্থিতির শিকার হয়ে চলে যায়, পরিবারের ছোট হোক বড় হোক মেজো হোক, মানে কখন যে দায়িত্ব কার ঘাড়ে চলে যাবে এটা বোঝা বড় মুশকিল। আর দায়িত্ব পাওয়া বা দায়িত্ব রক্ষা করা, বিশেষ করে বাবা মার দায়িত্ব, বাবা মার সেবা করা, এটা যে কত ভাগ্যের আমি এখন নিজে বুঝতেছি স্যার। এই কথাটা আমার মানে কী পরিমাণ যে আমার লাগছে, আসলে আপনার সবগুলো কথাই আমার লাগছে সেরকমভাবে। তো যাই হোক, বাবা মা বললেন ব্যবসা করতে গেলে আর আমাদেরকে দেখতে হলে তোমাকে লাগবে, তুমি চলে আসো। পরে আমি বললাম তোমরা সিদ্ধান্ত নাও, মেজো ভাই আছে। তো মেজো ভাই সহকারে, পরিবার বাবা মা সহকারে তো সিদ্ধান্ত নিল ওনারা, আমি চলে আসলাম চাকরি বাদ দিয়ে। আমাকে আবার ওইদিকে চাকরিতে ছাড়বে না, আমি দক্ষ মানুষ, আমি ভালো মানুষ, 11 বছর চাকরি করছি। তো ওনাদেরকে অনেক বোঝায় শুনে বললাম যে দেখেন বাবা মা ডাকছে, এইখানে না গেলে আমার হয় না, কারণ বাবা মাকে দেখবো, ডাল ভাত দেখাইলেও সেটা আমার অনেক বড় শান্তি। আমি 40,000 50,000 টাকা বেতন দিয়ে কী করবো, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর দিয়ে কী করবো, আমার মানে প্রমোশন হইতো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা বাদ দিয়ে চলে আসছি। বাবা মা ব্যবসা শুরু করলেন সেটা? ওই যে বাবার যে ব্যবসা ছিল, ভাই গার্মেন্টস এবং জুতা, সকল প্রকার জুতা। জি, সেটা আপনি শুরু করলেন? জি, সেটা আমি শুরু করছি। তারপর আমি তো স্যার ব্যবসার বুঝতাম না, ব্যবসার মানে 0% আমার কোনো অভিজ্ঞতা নেই। আপনি যে বলেন যে স্বপ্ন দেখান, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, আমি তো ব্যবসায় নতুন ঢুকলাম। ও তার মধ্যে বড় ভাই মারা যাওয়ার পরে আমার যে বৌদি ছিল, মানে ওনার চালচলন আমি বেশি সুবিধা পাচ্ছি না। প্রায় 2 মাস পরে দেখলাম যে ওনার চালচলন বেশি সুবিধার না। আমি সব দিক বিবেচনা করে দেখলাম যে উনি আমাদের মান সম্মানে আঘাত হানবে। আমি যদি ওনাকে নিয়ে একটা ফাইনালি কিছু না করি, আমাদের মান সম্মান শেষ করবে আর কি উনি। এরকম ওনার চরিত্রটা তেমন খারাপের দিকে যাচ্ছে। তো একটা ছেলের সঙ্গে সম্পর্ক করছিলেন এবং কি 7 লক্ষ টাকা চুরি করছে, ব্যবসায়িক টাকা। আমি কিন্তু স্যার ব্যবসায় কোনো টাকা পাইনি, ক্যাশ কোনো টাকা পাইনি, শুধু দোকানে কিছু মাল পাইছি। তো বড় বৌদি 7 লক্ষ টাকা চুরি করলো, একটা ছেলের সাথে সম্পর্ক করছিল। এগুলো আমি সব বুঝতে পারছি, বাবা মা কিন্তু বুঝতে পারেনি, বাবা মারির মানুষ, আমি সব বুঝতে পারছি। বুঝতে পেরে বাবা মাকে বললাম যে আমাকে আনছো, যদি সব দিক ঠিক রাখতে চাও আমার মতো কথা অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী কাজ করলে ভালো হবে। হয় কী করতে হবে, আমি বললাম যে ওনাকে বিদায় করতে হবে। সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে আমি ওনাকে বিদায় করলাম। ওই যে 7 লক্ষ টাকা চুরি করছিল এবং কি তার চারিত্রিকগত মানে সনপত্র ঠিক নেই, এগুলো মেম্বরের এলাকার মাতবরের মাধ্যমে, দলিলের মাধ্যমে ওনার বাপ মাকে ডেকে এনে আমি 2.5 লক্ষ টাকা সুদে নিয়ে, ব্যবসায় কিন্তু স্যার কোনো টাকা পাইনি ক্যাশ আসার পরে, 2.5 লক্ষ টাকা সুদে নিয়ে আমার ভাবিকে বিদায় করলাম। এবং কি আমার বড় ভাই একটা ছেলে আছে, বর্তমান 10 বছর বয়স, ওই ছেলেকে আমি ওই 3 বছর আগেই একদম স্ট্যাম্প করে লিখে নিছি, এর বাঁচা মারা দায়ভার সব আমার, মা পক্ষের কোনো দাবি দেওয়া থাকবে না, মা পক্ষের সাথে আজীবনের তাদের সম্পর্ক শেষ। এইভাবে বড় ভাইয়ের ছেলেকে, এখন বর্তমানে 10 বছর বয়স, তখন 7 বছর বয়স ছিল, স্ট্যাম্পে লিখে নিলাম, এর বাঁচা মারা দায়ভার সব আমার, মা পক্ষের কোনো দাবি দেওয়া নাই, আইনের আশ্রয় নিতে পারবে না, জীবনে কোনো দিন দেখা সাক্ষাৎ করতে পারবে না। এইভাবে স্ট্যাম্প করে বড় ভাইয়ের ছেলেকে আমি লিখে নিলাম। তো সেই ব্যবসা এখন আপনি কন্টিনিউ করছেন গত 3 বছর ধরে? জি, সেই ব্যবসা আপনি কন্টিনিউ করছেন। আগাইতে পারছেন না একই জায়গায় আছে? আচ্ছা, আগাইতে পারছি বলতে কি, আমার তো কোনো রকম অভিজ্ঞতা নেই, ব্যবসায় কোনো অভিজ্ঞতা নেই। শুধু ঈদের সময় আসতাম, একটু ক্যাশে বসতাম, এই আর কোনো বাবা ভাই তো আমাকে ব্যবসায় কোনো কিছু শেখায়নি।
তো আশেপাশে অনেকেই ভাবছে যে আমি ব্যবসা করতে পারবো না। ওই যে আমার একটা প্রবণতা যে আমি পারবো, আমাকে পারতে হবে, কেন পারবো না, ছোটবেলা থেকে যে প্রবণতা ছিল যে শেষটা দেখি ছাড়া, এর মধ্যেই আমি স্যার হতাশার মধ্যে পড়ে গেলাম। বড় ভাই মারা গেল, এতগুলো টাকা লস হয়ে গেল, ওই মহিলা এতগুলো টাকা মানে আমাদের এরকম বিধ্বস্ত করলো আর কি, মান সম্মান এই সেই হাবিজাবি। তো সব কিছু মিলে আমি একটা হতাশার মধ্যে ছিলাম স্যার। হতাশার মধ্যে আমি খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ভালো লাগতো না, মানে চিন্তা একটাই ছিল কীভাবে ভবিষ্যতে দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো। তে ফেসবুক ঘাটতে একদিন আপনার একটা ভিডিও চোখের সামনে চলে আসলো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। আমার জীবনে স্যার এই কথাটা আমি কখনো শুনিনি, আপনার কাছ থেকেই তো প্রথম শোনা হয়েছে আর কি। তা আমি এই কথাটা বারবার দেখছি, নাইলেও কমপক্ষে 15-20 বার দেখছি ওই দিনই যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই কথাটা কোনো শিক্ষক বা কোনো বই আমি পাইনি, কারো কাছ থেকে পাইনি। তা আমার কথা হচ্ছে স্বপ্ন আবার কীভাবে দেখব, সাহস আবার কীভাবে করব, শুরু আবার কীভাবে করবো এবং লেগে কীভাবে থাকবো। চমৎকার কথা বলছে। যাই হোক, আমি এই ভিডিওর পিছনে লাগে থাকতে আমার খুব ইচ্ছা ছিল যে এইখানে আমি কীভাবে যুক্ত হব। তো আমি লিখলাম যে আমি কীভাবে যুক্ত হব। তা কাতার থাকেন গাজীপুরে সুলতান ভাই আমাকে নক দিয়েছেন যে আমি রেজিস্ট্রেশন করে দেবো। সময় তো সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন, এরপর থেকে আমি যুক্ত হলাম। তো আমার একেতে ক্যাশে কোনো ব্যবসায়ের কোনো টাকা পাইনি, জিরো, এবং কি আমার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই, জিরো, সব দিক দিয়ে জিরো। এই হতাশায় পড়ছি। তার মধ্যে সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন যখন করে দিলেন তখন তো আমি যুক্ত আছি। তখন থেকে প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখতাম এবং কি এখানে যারা আসতেন ইউটিউব লাইভ চ্যানেলের ইগুলো দেখতাম, আপনার প্রত্যেক সেশনগুলো দেখতাম। দেখার পরে আমার মনে অন্যরকম একটা সাহস কাজ করতো। আমি তো ছোটোবেলা থেকে অন্যরকম সাহসী যে কোনো পজিটিভ কাজে। আর আপনার এইগুলো দেখার পরে সেশন এবং ভিডিও এবং প্রতিদিন ক্লাস করছি, সব কিছুই আমার কাছে মানে কি একটা প্রেমের মতো লাগছে, ভালোবাসা। মানে আপনার প্রতি, আপনার কথার প্রতি, আপনার সেশন সব কিছু মিলে মানে এই প্ল্যাটফর্মের সকল ভাইয়া আপুরা সবাই হেল্পফুল। আমাদের শেরপুর জেলার এবং কি বিভিন্ন জেলার আকিদুল ভাই আছেন, আশিক ভাই আছেন, মিজান ভাই আছেন, মানে অনেকেই আছেন, মজিদ ভাই আছেন, মৃধা ভাই আছেন, সময়ত গুণী ভাই আপু, ওনারা অনেকেই আছেন। তো ওনারা অনেকেই আমার সাপোর্ট দিচ্ছেন, সবাই প্রত্যেকেই। নাম বলে স্যার অনেক নামই বলা যায়। তো যাই হোক, প্রত্যেকে আমার সাপোর্ট কি দাঁড়াইলো মানে এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার এই মনোবলটা বেড়ে গেছে? জি স্যার, মনোবল বেড়ে গেছে। মানে মনোবল এমন পরিমাণ বেড়ে গেছে, মানে 20 লক্ষ টাকা যদি লোন থাকে আমার, তারপর আমার ওই মনোবলের কোনো হার দেখি না। বর্তমানে আমি 14 লক্ষ টাকার লোন আছি, কি করে বড় করে রিস্ক নিচ্ছি, দোকান বড় করতেছি আপনার থেকে সাহস পেয়ে স্যার। আমি কিন্তু আপনার থেকে সাহস পেয়েছি। আমার বাবা কিন্তু সারা বছর মানে বড় ভাই মারা যাওয়ার পরে হায়তাসের মধ্যে আছে। আমি বাবাকে সবসময় উল্টা বুঝাই, দেখো কোনো হায়তাস করবে না, উপলা ভরসা, কোনো কিছু হবে না, আমি টিকে যাব। এবং কি আমার দোকান বড় করতেছি, আমি 3 বছর যাবৎ ব্যবসা করতেছি, আমি 1 বছর যাবৎ যুক্ত আছি এই গ্রুপে, আপনার প্ল্যাটফর্মে 1 বছর যাবৎ যুক্ত আছি। আমার দুর্দান্ত সাহস স্যার। আমি মনে করি 20 লক্ষ টাকার লোন আমার কাছে কোনো ব্যাপার না। আমি অলরেডি 14 লক্ষ টাকার লোন নিছি মানে বর্তমানে, কিন্তু আমার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। কেমন মাসে সেল স্যার 2.5 লক্ষ টাকা হয়, 2.5 লক্ষ টাকা, 3 লাখ টাকা হয়, মানে 2.5 লক্ষ টাকা মোটামুটি হয়, এটা কনফার্ম। জি ভাই, দেখতে চাই নিবিড় 10 বছর পরে নিজেকে। স্যার আমার স্বপ্ন হচ্ছে আমি আমার ব্যবসাকে বড় করব এবং কি কিছু সংখ্যক হলেও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটা 10 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, মানে কিছু সংখ্যক হলেও আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শেষ 30 সেকেন্ডে কিছু যদি বলতে চান। জি স্যার, শেষ 30 সেকেন্ড বলতে চাই, ওই যে বড় ভাই ছেলেকে যখন আমি দলিত লিখে নিলাম, তার 3 মাস পরেই উপরওয়ালা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। উপরওয়ালার রহমত এটা আমি মনে করি। তো ওই ছেলের বয়স, আমার নিজের ছেলের বয়স এখন 11 মাস, আর বড় ছেলের বয়স 10 বছর। তো দুটোটাইকে আমরা দুজনেই আপনার ছেলে হিসাবে বলি সবার সামনে, এবং কি বড় ছেলেটা আমাদেরকে মা বাবা বলে, মা বাবাকে মানে বলা শিখিয়ে নিয়েছি। আর একটা কথা হচ্ছে, যতদিন বেঁচে আসি আপনার প্ল্যাটফর্মের জন্য কাজ করে যাব, এবং কি সবাইকে আমি ভালো পরামর্শ দিই। অনেককেই আমি পরামর্শ দিয়ে থাকি। এমন কোনো দিন নেই 14-15 জন মানুষ আমাকে কল না দিছে যে এই প্ল্যাটফর্মটা কী বা কী ভবিষ্যতে কী হবে বা কী জন্য আপনি যুক্ত আছেন বা কী সমাচার। মানে সবাইকে আমি পজিটিভলি উত্তর দিই, এগিয়ে যান,
এখানে অনেক কিছু পাবেন, সব ধরনের পজিটিভ পাবেন, এবং কি সময় তো স্যার যে এত ভালো মানুষ সেটা বলার মতো ভাষা বা যোগ্যতা আমার নাই। তো লেগে থাকেন, অবশ্যই সফল হবেন। ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাসী সবাইকে বলে থাকি, এবং কি শেরপুর জেলার জন্য আমি সতর্কভাবে কাজ করে থাকি। ইনশাআল্লাহ। এটা আমার প্ল্যাটফর্ম না, এটা আপনাদের প্ল্যাটফর্ম। জি স্যার। আমি অভিভাবক এটা। জি স্যার। যারা স্যার গুরুত্ব দেয় আপনাকে বা আপনার এই আমাদের এই প্ল্যাটফর্মকে, আমাদের এই পরিবারকে যারা গুরুত্ব দেয়, তারা ভবিষ্যতে উজ্জ্বল হবেই, সবল হবেই। আমাদের শেরপুর জেলার জান্নাত আপু, সাদিক ভাই, এবং কি নড়াইলের আকিদুল ভাই, লালমনিরহাটের আশিকুর রহমান ভাই, গাজীপুরের মিজান ভাই, সুলতান ভাই সহ আর অনেকেই আমাকে সবাই সবসময় সাপোর্ট দেয়। আমি 1 বছরে আপনার সান্নিধ্য পাবো এটা আমি কখনো ভাবিনি স্যার। অনেক ধন্যবাদ। জি, আপনাকে স্যালুট জানাই স্যার। জি, আমি স্যালুট জানাই আপনাকে, আপনার সাথে সরাসরি কথা বলতে পারে আমি আমার জীবনকে ধন্য মনে করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। জি স্যার, অবশ্যই দোয়া করবেন স্যার। একটু লম্বা হলেও তাদের গল্পের মধ্যে অনেক রকমের টুইস্ট ছিল, হতাশা ছিল, হেরে যাওয়া ছিল, আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারও ছিল। শুরু করেছেন হয়তো অনেক আগে, কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে একসময় দুজনেই হতাশ হয়ে গেছেন, আবার শুরু করেছেন এবং এখন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন। আসলে কাকে কখন কোথায় কোন গল্পটা, কোন কথাটা বা আমার কোন শিক্ষাটা, কোন লেখাটা তাকে পরিবর্তন করে দেবে এটা বলা খুবই মুশকিল। তবে আমি এই কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য, যাতে এরকম করে কখনো না কখনো হতাশ হলেও যাতে আপনি পড়ে না গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, সেই রাস্তাটা অন্তত দেখাতে পারি। সো আবারও বলবো, ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না? অনেক ভালো থাকবেন।